আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গত কয়েকদিন ধরে একটা বিশেষ বিষয় নিয়ে আ খুব অস্থিরভাবে সময় কাটাচ্ছি। বিশেষ করে আ চাকরি করছি আজকে ২০ বছর ফার্মাসিউটিক্যাল মার্কেটিং এ। তো সেই সুবাদে সেলস, মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট এই জায়গাগুলোতে আ যথেষ্ট পরিমাণে কাজ করার সুযোগ হয়েছে এবং অনেকের সাথে কাজ করেছি। সো ফার্মাসিউটিক্যাল সেলস মার্কেটিং এ বিশেষ করে টপ কোম্পানিগুলোতে যারা আছেন কমবেশি সবাইকেই চিনি। আ কিন্তু আ ইদানিং আ আম এই প্রফেশনটাতে কিছু জিনিস লক্ষ্য করছি যে শিষ্টাচার অথবা সম্মানের যে অভাব সেটা খুব প্রকটভাবে আমি ফলো করছি। আমরা নিজেরাই নিজেদের সম্মানগুলো নষ্ট করছি। এ ব্যাপারে আমি অনেক লেখালেখিও করি আমার Facebook পেইজে বা যে পেজগুলো সাধারণত আমরা দেখি ফেসবুকে বিভিন্ন ধরনের ফারিয়ার পেজ রয়েছে, ওষুধ কোম্পানির প্রতিনিধিগণের পেজ রয়েছে। এরকম অনেক গ্রুপ রয়েছে যেখানে ফার্মাসিউটিক্যাল সেলস তথা মার্কেটিং নিয়ে নেগেটিভ কথাগুলো ছড়ানো হচ্ছে। তো এ প্রসঙ্গে আমি একটা ছোট গল্প দিয়ে শুরু করতে চাই। এক ব্রাহ্মণ ছিলেন, এটা খুব পরিচিত গল্প, অনেকে হয়তো জানবেন। এক ব্রাহ্মণ ছিলেন, তো সেই গ্রামেই ৩ জন দুষ্ট লোক ছিল। তো ব্রাহ্মণ সৎকার শেষে একটা পাঠা উপহার পেলেন। তো পাঠার বাচ্চাটা নিয়ে উনি ফিরছিলেন। পথিমধ্যে ৩ জন দুষ্ট লোক তারা চিন্তা করলো কিভাবে ঠাকুরমশাইয়ের কাছ থেকে পাঠার বাচ্চাটা ছিনিয়ে নেওয়া যায়। তো ৩ জন কিছু আ দূর পর লুকিয়ে থাকলেন। যখন ব্রাহ্মণ তাদের সামনে চলে আসে, তখনই ব্রাহ্মণকে তারা আদাব দিয়ে বলে যে, "ঠাকুর, আপনি এই ভর সন্ধ্যাবেলায় একটা কুকুরের বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছেন?" তো ব্রাহ্মণ তো মোটামুটি বিরক্ত হয়ে যান যে, "কি ব্যাপার? আমি পাঁঠার বাচ্চা নিয়ে এলাম, আর তোমরা বলছো কুকুরের বাচ্চা।" এরকমভাবে ১ জন, ২ জন, ৩ জনই যখন বলল যে, "না, আপনি কুকুরের বাচ্চা নিয়ে যাচ্ছেন, এটা তো ঠিক হচ্ছে না। আপনার মতো একজন আ ঠাকুর মানুষ কুকুরের বাচ্চা নিয়ে যাবে, এটা কেমন হয়?" ব্রাহ্মণ তখন নিজেও কনফিউশনে পড়ে গেলেন এবং কিছুদূর যাওয়ার পর সেই আ তথাকথিত কুকুরের বাচ্চাটা উনি ছেড়ে দিয়ে চলে গেলেন। আর পেছনে যে দুষ্ট লোকগুলো ছিল, তারা সেটাকে লুফে নিল এবং তারা মজা করে সেই পাঁঠার মাংস দিয়ে আ ভোজন সারল। তো এখান থেকে আমরা কি শিখলাম? যে অন্যের কথা শুনে যখন আপনার যে একটা মূল্যবান জিনিস আপনি ফেলে দিবেন বা ত্যাগ করবেন, তখন কিন্তু সেটা আপনার জন্য ক্ষতিকর, বাট অন্যের জন্য সেটা উপকারী। অনেকে আমরা নিজেরা জব করছি, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল সেলসে। সেই জবের পয়সা দিয়ে আমরা আমাদের ফ্যামিলি চালাচ্ছি, নিজেরা চলছি এবং সেই জবকে গালাগালি করছি। ইয়েস, সব জবেই কম-বেশি কষ্ট থাকে। আ আমি আ হাতে গোনা আ কয়েকটা জবের কথা বলতে পারবো যে জবগুলো আমরা বাহির থেকে দেখতে অনেক পশ, কিন্তু সেই জবে কিন্তু অনেক পরিশ্রম রয়েছে, জবাবদিহিতা রয়েছে এবং সিনিয়রদের সেখানে শাসন রয়েছে। সেখানে তাদের বকুনি রয়েছে। তাই বলে আমি আমার প্রফেশনকে এভাবে মানুষের সামনে ছোট করব, এটা কিন্তু ঠিক না। এটা কোনোভাবেই শিষ্টাচারের মধ্যে পড়ে না। আপনি দেখেন না, ডিসি, এসপি তারা একদিনের ব্যবধানে তাদেরকে কর্মক্ষেত্র ত্যাগ করে তাদেরকে কিন্তু হয় ক্লোজ করা হচ্ছে এবং অন্য জায়গায় বদলি করা হচ্ছে। তো বদলি তো থাকবেই, আপনার জবাবদিহিতা থাকবে। আমরা দিনের পর দিন দেখে আসছি বিগত কিছুদিন থেকে যে আমরা আমাদের পেটের সমস্ত কথা যেন সোশ্যাল মিডিয়াতে উগরে দিলেই বাঁচি। তো এই প্রফেশনটাকে আমরা আজকে এমন একটা খাদের কিনারায় নিয়ে এসে দাঁড়িয়েছি যে আমরা নিজেরাই এখন সন্দিহান যে আমরা এই জবে থাকবো না এই জব ছেড়ে চলে যাব। আচ্ছা, ধরুন আপনি বা আমি এই জবে যদি না থাকি, তাহলে কি এই প্রফেশন থাকবে না? আজকে সমস্ত ওষুধ কোম্পানি কি বন্ধ হয়ে যাবে? মানুষের দ্বারে বা ডক্টরের কাছে ওষুধ কারা নিয়ে যাবে? কেউ না কেউ তো নিয়ে যাবে। আজকে যারা ডে লেবার থেকে শুরু করে যারা রিক্সা চালাচ্ছেন, যারা বাস চালাচ্ছেন, যারা প্লেন চালাচ্ছেন, সবাই পরিশ্রম করছেন। কোনো না কোনোভাবে তারা কিন্তু পরিশ্রমই করছেন। আমরা বাহির থেকে চাকচিক্যময় জীবন দেখি, তাই না? সিনেমা, নাটক যারা করছেন, একজন ডক্টর এরকম আমাকে বলেছিলেন, একটা প্রজেক্টে কাজ করেছিলাম। তো উনাকে বললাম যে
স্যার বসেন নাস্তা করি, ওনার বাসাতেই ইনফ্যাক্ট। তো উনি বললেন যে না, আমাকে আরেক জায়গায় এখন যেতে হবে। তো একজন ডক্টর কি করছেন, উনি সকালে যাচ্ছেন মেডিকেল কলেজে, গিয়ে সেখানে ক্লাস নিচ্ছেন, তারপরে পেশেন্ট দেখছেন, হসপিটালে রাউন্ড দিচ্ছেন, এরপরে দুপুরবেলা বা বিকালবেলা রোগী দেখছেন। তো তাদের লাইফ কেমন, রাত 1টা 2টা পর্যন্ত রোগী দেখছেন। আমরা সকালবেলা রিপোর্টিংয়ে যাই, দুপুরবেলা ফিরে আসি, বিকেলবেলা বা সন্ধ্যাবেলা আবার রিপোর্টিংয়ে যাই, রাত্রিবেলায় চলে আসি। এর মাঝখানে আমরা 10জন ডক্টর হয়তো ভিজিট করি, আমরা কিছু প্রেসক্রিপশন ধরার চেষ্টা করি। যত বিপত্তি হচ্ছে এই প্রেসক্রিপশন ধরাধরি নিয়ে। কেন প্রেসক্রিপশন ধরতে হয়, এটা এটা নিয়ে কন্ট্রোভার্সি রয়েছে। আমি বলবো না যে প্রেসক্রিপশন ধরাটা খুব উচিত বা ধরাই লাগবে, এটা এক এক কোম্পানি এক এক ধরনের নিয়ম করেছে। সারা পৃথিবীতেই সার্ভে বিদ্যমান। আপনি একজন ডক্টরকে একটা প্রোডাক্টের প্রমোশন করলেন, করার পর সেই ডক্টর আপনাকে কতটুকু সাপোর্ট দিচ্ছেন অথবা দিচ্ছেন না, অথবা আপনি কোন জেনেরিকের প্রমোশন করলেন, উনি কোন জেনেরিক লিখতে পছন্দ করেন, উনি আদৌ ওই জেনেরিকটা লিখেন কি না, সব কিছু মিলিয়ে প্রেসক্রিপশন সার্ভেটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যখন 2006-এ চাকরি শুরু করেছি, তখন অনেক অনেক কোম্পানি এই প্রেসক্রিপশন ধরার অভ্যাসটা ছিল না। রিসেন্টলি কম্পিটিশন বেশি হয়, এটা আসলে একটা জবাবদিহিতারই অংশ। আপনি যে একটা জব করছেন বা আমি যে একটা জব করছি, সেই জবে আমি কতটুকু পারফর্ম করতে পারছি, প্রত্যেকটা কাজের কিন্তু জবাবদিহিতা রয়েছে। আমরা সমস্ত দায়ভার কোম্পানির ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেরা যেন খুব মানে সাধু সাজতে চাই, এটা আমি আমার আমার কথাই বলবো। আচ্ছা বলুন তো, কোম্পানি আমাকে একটা টার্গেট দেবে, কোন জবে টার্গেট নেই? আমরা বলি টার্গেটের চাপ, অন্যায়ভাবে টার্গেট আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি যে কাজের জন্য অ্যাসাইন্ড, আমাকে ধরেন এখন আমাকে হয়তো এই বয়সে এই চাকরি দেওয়া হবে না, কিন্তু একজন সেনা সদস্যকে দায়িত্ব দেওয়া হলো যে সীমান্ত পাহারা দিতে হবে, অথবা বিজিবি সদস্যকে দায়িত্ব দেওয়া হলো সীমান্ত পাহারা দিতে হবে। তাকে বন্দুক দেওয়া হচ্ছে, তাকে গুলি দেওয়া হচ্ছে, তাকে বোমা দেওয়া হচ্ছে। সে সেগুলো কাজে লাগাবে এবং শত্রুর হাত থেকে দেশকে মুক্ত রাখবে, এটা তার দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য তাকে কি করতে হয়? পাহাড়ে যেতে হয়, জঙ্গলে যেতে হয়, পানিতে নামতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, রোদে পুড়তে হয়। কিন্তু আমি আমার জবটা করছি, আমি কোনো দায়িত্ব নিব না, আমি কোনো সেল করব না, আমি প্রেসক্রিপশন ধরবো না, আমি কেমিস্টের কাছে যাব না, আমি শুধু মাস শেষে স্যালারি নিব। কোম্পানি স্যালারিটা কোথা থেকে দিবে? বিক্রি হলে তো স্যালারি দিবে। বলা হচ্ছে অন্যায়ভাবে, আমি কথাটা বলতে একটু পজ নিলাম, কথাটা কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। অন্যায়ভাবে টার্গেটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। কখনো কেউ কি বলতে পারবেন যে তার টার্গেট যে চাপিয়ে দেওয়া হয়েছে কতটুকু অন্যায় করা হয়েছে তার সাথে, বা কতটুকু অন্যায় কোম্পানি করেছে? আমি হলফ করে বলতে পারি যে কোম্পানি যতটুকু টার্গেট দেয় সেটা তারা বুঝে শুনেই দেয়। কাউকে কোনো টার্গেট যদি অন্যায়ভাবে দেওয়া হতো, তাহলে সেটার অবশ্যই তারা ইন ডিটেলসে বলতে পারতেন। আমি বলতে পারি কোনো একটা প্রোডাক্টের ইউনিট টার্গেট দেওয়া হয়। এখন একটা প্রোডাক্টের যদি 10 বক্স সেল করতে হবে, এই টার্গেটটা দেওয়ার অর্থ হচ্ছে যে আপনি আপনার এরিয়াতে বা আপনি আপনার টেরিটরিতে 100 বা 200 দোকান রয়েছে, সেখানে হাজার হাজার পেশেন্ট রয়েছে, শত শত ডক্টর রয়েছে। 10 বক্সের টার্গেট কিন্তু আপনার জন্য বেশি না। এখন কথা হলো যে 100টা প্রোডাক্টের 10 বক্স করে হলে 1000টা বক্স হয়ে যাচ্ছে টার্গেট। এই 1000 বক্স আপনার জন্য কঠিন, তাই না? 5 লাখ টাকা টার্গেট কঠিন। 2 বক্স 5 বক্স টার্গেট, এটা বিক্রি করা কিন্তু, আপনার পাশের কলিগ বিক্রি করছে, অনেকেই আছে তারা বিক্রি করছে, কিন্তু আপনি আমি পারছি না। যারা পারছি না, কমপ্লেন তারাই করছি।
আপনি চিন্তা করেন তো, আপনি বাসায় একটা লোক রেখেছেন, সেই লোকটা সারাদিন কোনো কাজ করবে না, দিন শেষে বলবে আমাকে মাইনে দিন। আপনি কি দিবেন? আচ্ছা, আপনি কারো না কারো সন্তান তো, আবার কারো না কারো বাবা তো। চিন্তা করে দেখুন তো, আপনার সন্তান যত ভালোবাসেন না কেন, কাল পরশু তরশু যখন সে কোনো ইনকাম করবে না, যখন সে শুধু সংসারের খরচ বাড়াবে, আপনি তাকে রাখবেন? আমরা কোম্পানিতে জব করব, কোম্পানির খরচ বাড়াবো, কোম্পানি থেকে বেতন নিব, কোম্পানি থেকে প্রমোশন নিব, কিন্তু কোম্পানি সেল করব না। সুপারভাইজার উনি যেন কোনোদিনও ওই এমআর বা টিও পোস্টে চাকরি করেন নাই। ওনার কাছে আহ, যখন জবাবদিহিতা উনি নিতে চান, তখন উনি শত্রু হয়ে যান। আপনাদের ভাষাগুলো দেখি, আপনারা যে ভাষাগুলো ইউজ করেন সিনিয়রদের সম্পর্কে, এই ভাষাগুলো দেখলে মনে হয় যে আপনারা আজীবন জুনিয়র থেকে যাবেন, আপনারা কখনোই সিনিয়র হবেন না। এগুলো শালীনতা বিবর্জিত ভাষা, শিষ্টাচার বহির্ভূত ভাষা। কোনোভাবেই এই ভাষাগুলো কিন্তু মেনে নেওয়া উচিত না। এবং আপনার এই কমেন্টটা এবং আপনার এই পোস্টটা কিন্তু আপনার সিনিয়র দেখছে, আপনার কলিগ দেখছে, আপনার সন্তান দেখছে, আপনার বাবা মা দেখছে, কেউ না কেউ এটা দেখছে, তাই না? এবং দিন শেষে আপনি আপনাকে ছোট করছেন, আপনি আপনার প্রফেশনকে ছোট করছেন। ইয়েস, ভালো লাগবে না, আপনি ছেড়ে দিন। আপনাকে জোর করে কেউ রাখবে না। যখন আপনি কোনো চাকরি না পেয়ে ফার্মাসিউটিক্যাল সেলস মার্কেটিংয়ে এসেছিলেন, তখন কিন্তু চিন্তা করে দেখেন, প্রথম মাসের স্যালারিটা পাওয়ার পর মজা লেগেছে না? হাসি এসছে না? বাংলাদেশে এখনো অনেক ছোটোখাটো চাকরির জন্য অনেক লড়াই করতে হয়। সেই জায়গা থেকে ফার্মাসিউটিক্যাল সেলসের যে জব, অনেকে পাবলিক ইউনিভার্সিটি থেকে এই জব লাইন ধরে পাওয়ার জন্য একসময় চেষ্টা করেছেন। এখনো এই জবগুলো হাতের কাছে বিধায় এটার আমরা মূল্য বুঝতে পারছি না। তবে আমি বলে রাখি, আজ হোক কাল, কাল না হোক পরশু, কোনো একদিন ডিজিটালাইজেশনের যুগ চলে আসে। একটা সময় কিন্তু এই চাকরি আমাদের হাতের নাগালের অনেক বাইরে চলে যাবে। তখন আমরা যারা এখন অনেক গলা ফাটিয়ে চিৎকার চেঁচামেচি করছি, জাত চলে গেল, এই চাকরি করব না, সবজির ব্যবসা করব, ইত্যাদি ইত্যাদি বলছি, ঠিক আছে, আজকে দেশের যা জনগণ, এই জনগণ তো আরো বাড়বে। চাকরি কোথায় আমাদের? এই কর্মক্ষেত্র বা কর্মসংস্থানটা আছে বিধায় অনেকের সংসার ভালোভাবে চলছে। একটা স্টার্টিংয়ে একটা কোম্পানি সাধারণত 25 থেকে 30,000 টাকা স্যালারি দিয়ে থাকে। আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনার বা আমার পেছনে একটা কোম্পানির খরচ কত? অন অ্যান অ্যাভারেজ আমার যে আয় এবং ব্যয় সেটা বাদ দিলে কোম্পানির কি পরিমাণে প্রফিট থাকে? তো এই জায়গাটা কখনো আমরা চিন্তা করি না। আমরা সবসময় নিজের দিকে তাকাই। আমরা কখনো কোম্পানির দিকে, সিনিয়রের দিকে, বসদের দিকে, তাদের পজিশনে নিজেকে আগে প্রতিস্থাপন করেন, তাদের জুতায় নিজে আগে পা ঢুকিয়ে চিন্তা করে দেখেন এই জুতার মধ্যে সাপ আছে না কাঁটা আছে না মোলায়েম। সো আমাদের আরও চিন্তাশীল হতে হবে, আরও দায়িত্বশীল হতে হবে এবং আরও ঠান্ডা মাথায় এগিয়ে যেতে হবে। সো অন্যের দ্বারা অতি উৎসাহী হয়ে এমন কিছু আমরা করব না যাতে করে আমরা আমাদের নিজেদের সম্মান বিকিয়ে দিই। সো সবাই ভালো থাকবেন, সবাই সাবধানী হবেন। নিজেদের মধ্যে কাদা ছেঁড়াছিড়িটা, কাদা ছোড়াছুড়ি আসলে বন্ধ করতে হবে। দিন শেষে আমাদের নিজেদেরই ক্ষতি। আসুন সবাই এই প্রফেশনটাকে কিভাবে ভালো করা যায়, সুন্দরভাবে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। কিভাবে আমরা এই যে ফার্মাসিউটিক্যাল সেক্টরটাকে এগিয়ে নিতে পারি সেই চিন্তা করি। বাংলাদেশে গার্মেন্টসের পরেই আমরা বলি যে হোয়াইট কলার জব যদি আপনি চিন্তা করেন, ফার্মাসিউটিক্যাল জবটা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা নিয়ম নীতি সব দিক দিয়ে গিয়ে কেউ বলতে পারবে না বা বলা উচিত না এখন পর্যন্ত ডিজিডিএ যেভাবে ফার্মাসিউটিক্যাল এই বিজনেসটা প্রসেসটা কন্ট্রোল করে, বাংলাদেশের কোনো ইন্ডাস্ট্রি এত স্ট্রংলি মনিটরিং কিন্তু করা হয় না। কাজেই আমরা একটা ভালো ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সেই ইন্ডাস্ট্রির সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের এবং আমরা সফলভাবে আগামী দিনগুলোতে সেটা রক্ষা করব বলেই আমার বিশ্বাস। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।